কথায় আছে না, বেশি নাড়লে নরম হয়ে যায়। চাই মুভি হোক বা অন্য যে কোনো কিছু, বেশি নাড়ানাড়ি ভালো না যদি গায়ে সেই পরিমাণ শক্তি না থাকে। যাই হোক, আজ যে মুভি নিয়ে কথা বলতে চলেছি এটা কার্তিকেয়া গম্মাকন্ডার একটা তেলেগু মুভি। এই হিরোর আরও কয়েকটা মুভি নিয়ে আমরা এর আগে কথা বলেছি, সিনেমা সংক্ষেপে হয়তো ভিডিও রয়েছে। মাঝে মাঝে ইনি কিছু মুভি ভালো করে, আবার মাঝে মাঝে একেবারে হেগে দেয়। তো সিনেমা সংক্ষেপের কথা বলাতে মনে পড়লো ওই চ্যানেলের স্ট্রাইক এখনও যায়নি, জানি না কি হবে। এখানেও ভিডিও নিয়মিত আসছে না, কারণ অনেক ঝামেলার মাঝে সময়টা যাচ্ছে, যাকে বলে ব্যাড টাইমিং। আর খারাপ সময় এলে মানুষ হাত পা ছাড়াছাড়ি করে, হয়তো আমিও তাই করছি, যাতে একুল উকুল দুটোই যাচ্ছে। যাক, আমার কেচ্ছা ছেড়ে মুভির কেচ্ছাতে আসি। অ্যাকশন থ্রিলার জনরার মুভি, বেশ কিছু ধামাকা রয়েছে। টুইস্ট অ্যান্ড টার্নগুলো ভালো করে বুঝতে কাহিনীর দিকে একটু মনোযোগ দিতে হবে, তাই যদি পারেন বেটার সাউন্ডের জন্য হেডফোন গুঁজে নিন। কিউট একটা হিরোইন রয়েছে, বাট তাকে কোনো আলতু ফালতু কাজে ব্যবহার করা হয়নি, সেদিক থেকে পরিবারের কারো সামনে লজ্জা পেতে হবে না। তো কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার তেলেগু মুভি নাম বাজে বায়ু বেগম এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় কর্ণাটকার গাউসিবলি থানায়। ইনি ইন্সপেক্টর রেড্ডি এফআইআর ফাইল এনে একজনকে সাইন করতে বলে, আর বড় বড় চোখে তাকাতে এন্ট্রি করায় মুভির হিরো কার্তিকেয়া গম্মাকন্ডা অর্থাৎ ভেঙ্কট রমনার। আমরা রমনা বলে ডাকবো, ওকে। সে সাইন করে দেয়। অফিসার নাম ভালো করে পড়ে দেখে রমনার নামের সঙ্গে তার বাবার নামের মিল নেই। রেড্ডি জিগায়, কিরে বাপ কি তোর নিজের না নাকি, বলে হাসতে থাকে। ক্যামেরা রমনার ফেসে ফোকাস দিয়ে সে কেন থানায় বা কে এই রমনা, কেন তার সারনেম আলাদা, প্রশ্নের উত্তরে সিন নিয়ে আসে তার ব্যাক স্টোরিতে। তো রাঙ্গারেড্ডি ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রামে তার জন্ম যেখানেই হোক, ছোটবেলা ক্রিকেট খেলে কাটবে না এমন সময় কার পার হয়। 4 কাঠা জমি, হাল চাষের 2টা গরু আর ছোট্ট একটা বাড়িতে তার বাবা মার সঙ্গে রমনা থাকে। সেদিন খেলা শেষ করে বাসায় যেতেই তার দুনিয়া পাল্টে যায়। ঋণ শোধ করতে না পারার দায়ে তার বাবা মা দুনিয়া ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জমির কাগজ যাদের ছিল তারা জমি নিয়ে নেয়। তারপরেও যারা টাকা পেত মিটিং বসিয়ে তার বাবা মাকে বকা দিতে থাকে। রমনা এখনও ঘর থেকে বের হয়নি, এক পাওনাদার তাকে টেনে নিয়ে যেতে লাগে যে তাকে দিয়ে কাজ করিয়ে সে টাকা শোধ করাবে। লাক্সমাইয়া, ইনি রমনার বাবার একমাত্র বন্ধু। সে থামিয়ে তাকে বকা দেয় যে বাচ্চা ছেলের সঙ্গে সে এমন ব্যবহার কেন করছে। লোকটার টাকা শোধ করতে লাক্সমাইয়া তার জমির কাগজ তাকে দিয়ে দেয় যে সে টাকা শোধ করবে, বিনিময়ে সে যেন রমনাকে কিছু না বলে। তারপর রমনাকে সে তাদের বাড়িতে নিয়ে যায়। তার একটা ছেলেও ছিল। রমনাকে তার ছোট ছেলের মতো পরিবারে সামিল করে নেয়। লাক্সমাইয়ার বউ খুশি মনে তাকে মেনে নেয়। লাক্সমাইয়া দুজনকেই পড়াশোনা করায়। রমনা পড়াশোনার চেয়ে খেলাধুলায় পারদর্শী বেশি, তাই একদিন পিটি মাস্টার যখন রমনার ট্যালেন্টের ব্যাপারে বলে, মুরব্বী সিদ্ধান্ত নেয় তাকে সে ক্রিকেটার বানাবে। সেই সময় থেকেই লাক্সমাইয়া আধুনিক, বাচ্চাদের কখনো কোনো কিছুর জন্য প্রেশারাইজ করে না, যার যা ভালো লাগে সেটাই করতে দেয়। মাঝে তাদের মা মারা যায়, লাক্সমাইয়া একাই তাদের মানুষ করতে থাকে। আস্তে আস্তে 2 ছেলে যত বড় হতে থাকে তার জমি কমতে থাকে, কিন্তু কখনো ছেলেদের কাছে সেই অভাব প্রকাশ করেনি। কলেজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 2 ভাইকে লাক্সমাইয়া হায়দ্রাবাদে পাঠিয়ে দেয়, যাতে যার যার পছন্দ মতো কাজ শিখতে পারে। এর কয়েক বছর পর যখন লাক্সমাইয়া হায়দ্রাবাদে যায়, বাস থেকে নামতেই একজন এসে বলে, স্যার আপনার ছেলে আপনার জন্য গাড়ি পাঠিয়েছে। কাকু তো অবাক। গাড়িতে করে একটা 5 স্টার হোটেলে তাকে নিয়ে আসা হয়। ভিতরে ঢুকে তো সে হতবাক, এমন জায়গায় সে কখনো আগে দেখেনি। তার বড় ছেলে এখানে জব করে। একটু পর মুরব্বী রুমে এসে ডাকে, বড়। তো এই হলো তার বড় ছেলে রাজু, মানে নিজেরটা আর কি। রাজু কথা বলে যে বাড়ির কাজ চলছে বাবা, এই জন্য তুমি অফিসেই নিয়ে এলাম। এটা আমার রুম, গাড়ি কোম্পানির পক্ষ থেকেই দিয়েছিল, সব ঠিকঠাক চলছে, লাইফে কোনো সমস্যা নেই। কাকু বলে, ছোট কই? রাজু বলে, ও ক্লাবে প্র্যাকটিস করছে, খবর দিয়েছি এই এলো বলে। একটু পর আমরা দেখি রমনা দৌড়ের উপর আছে, মানে বাবাকে দেখতে আসছে। ভিতরে এলে বাপ ছেলে খুব এক্সাইটেড। তাদের খুশি দেখে কাকুও খুশি। খাবার এনেছিল বাড়ি থেকে, সেগুলো দেয়। তারপর আরও কিছু সময় কাটিয়ে বাড়িতে যাবে, এরা বাসে উঠিয়ে দেয়। কাকু চলে গেলে আমরা দেখি রাজু ফোনে কাউকে বলছে, জি স্যার আমি এখনই এয়ারপোর্টে গিয়ে তাকে নিয়ে আসছি, বলে কাপড় চেঞ্জ করে রমনা তার হাতার পাতি নিয়ে নেয়। তারপর সন্ধ্যায় যখন তারা বাসায় ফিরে, এবার আমরা বুঝতে পারি যে তারা তাদের বাবাকে যা দেখালো সেসব আসলে সাজানো ছিল, ফেক ছিল। তারা মোটেও অমন ভিআইপি নয়। রাজু বলে, ছোট আমরা বাবাকে আর এভাবে কত ধোকা দিব। হোটেলে ডেভিড ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক, এই জন্য করতে পারছি। বাবা জানলে কি বলবো বলতো? বাবাকে সত্যিটা বলা উচিত না? রমনা বলে, এখন বলে দিলে বাবা বেশি কষ্ট পাবে। আমরা তো ট্রাই করছি না, আমার চান্স পাওয়া শিওর। এবার আমি চান্স পেয়ে যাব, তখন বাবাকে সব কিছু খুলে বলবো নি, এখন তুই চুপ থাক, বলে দুজন শুয়ে পড়ে। পরের দিন রমনা যায় ক্লাবে খেলতে। আজকের ম্যাচ তার জন্য অনেক জরুরি। রাজু যায় জবের জন্য। যে কোম্পানিতে জবের জন্য গেছে সেখানে খুব ইংলিশ বলতে হয়। সে তো ইংলিশে কাঁচা। সেখানকার একটা ম্যানেজার না কি যেন বলে, ইন্টারভিউ ছাড়াই সে লেটার হাতে দিতে পারবে, কিন্তু তার জন্য 5 লাখ লাগবে। তার অবাক হওয়াতে সিন কাট করে রমনার কাছে আসে, যে 10 লাখ বলে ওঠে। মানে যদি সে টিমে চান্স নিতে চায় তাহলে তাকে 10 দিতে হবে। রমনা ভালো খেলে, টিমে ঢোকার জন্য যা যা দরকার সে সব করেছে, কিন্তু এখন বলছে তাকে টাকা দিতে হবে, তা না হলে চান্স পাবে না। ওদিকে রাজু ফোন করে গ্রামে তাদের একটা ফ্রেন্ড আছে কৃষ্ণা, তাকে বলে তার বাবাকে বলে সে 5 লাখের ব্যবস্থা করে দিতে পারবে কিনা।
কৃষ্ণা রাজুর বাবাকে বললে কাকু টাকার ব্যবস্থা করে দেয়, মানে ঋণ নেয় আর কি। সেই টাকা দিয়ে রাজু কোম্পানির চাকরি নিয়ে নেয়। সব ঠিকঠাক চলছিল, কিন্তু 3 দিন না যেতেই ওপরে যখন রাজুর প্রোফাইল চলে যায়, চেক করে দেখে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ফেক। তাকে ডাকা হয়, সে এক্সপিরিয়েন্স ফেক দেখিয়েছে কেন? রাজু তো কিছু জানে না কোন কাগজ জমা দিয়েছে। রাজুর ইন্টারভিউ কে নিয়েছে ওই লোককে ডাকা হয়, সে সঙ্গে সঙ্গে সেখানে পল্টি নেয়। স্যার, এরা এমনই ফেক কাগজ দিয়ে জবে ঢোকে যাতে মোটা অঙ্কের যৌতুক নিতে পারে। কার না রাগ উঠবে? রাজু রাগ করে তার কলা ধরে ফেলে, আর এই অ্যাকশনের রিয়াকশন হয় তাকে জব থেকে বের করে দেওয়া দিয়ে। 5 লাখ গায়া। ওদিকে রমনার কোচও তাকে বোঝায় সে ভালো খেলে, ফিউচার ভালো, যে করেই হোক সে যেন টাকার ব্যবস্থা করে দেয়। যদি এখানে তার হাত থাকতো সে হেল্প করতো, কিন্তু তার কিছু করার নেই। তার মানে 2 ভাই খুব বাজেভাবে ফেঁসে গেছে। তো তারা একটু চিন্তা ভাবনা করুক। এই ফাঁকে মুভির আর একটা মাথা বের হয়। ক্যামেরা এই এলাকার মেয়রের বাড়িতে নিয়ে আসে। ইনি হোম মিনিস্টার, মেয়রের বাড়িতে আসলো। এ মেয়রের ছেলে 1 নম্বরের অহংকারী আর খোর। হোম মিনিস্টারের এক সিকিউরিটি আপনাদের মতোই অবাক যে হোম মিনিস্টার একজন মেয়রের বাড়িতে কেন। আরেক গার্ড বলে, আর এই মেয়র সাধারণ কোনো লোক নয়, সে আগে কি ছিল, কিভাবে মেয়র হলো, সেই সব কাহিনী বলতে থাকে। আর অবভিয়াসলি রাজনেতাদের ব্যাকগ্রাউন্ড খুব বেশি ভালো হয় না, সবার না। মারামারি, খারাপ কাজ, জেল, মাইর না খেলে তো নেতা হওয়া যায় না। এই মেয়রও তেমনই ছিল, বাট সব কিছুর পিছিয়ে থাকতো তার ভাই ডেভিড। সে খুব খারাপ। 2 ভাই মিলে এই এলাকা দখল করে নেয়। সব ধরনের 2 নম্বরের কাজে তাদের হাত থাকে। সেই সময়ের হোম মিনিস্টার তাদের উপর নজর দেয় আর তাকে এই এলাকার মেয়র বানিয়ে দেয়। এখন সেই হোম মিনিস্টার সিএম হয়ে গেছে, আর এই মেয়রের পাওয়ার আরও বেড়ে গেছে। তো হোম মিনিস্টার এখানে কেন এলো? কারণ সামনের ইলেকশনে কে কে নমিনেশন পাচ্ছে সেই লিস্ট এখান থেকেই যায়। মানে এই মেয়রই নির্ধারণ করে কে জিতবে কে হারবে। এই জন্য তিনি লিস্ট দেখতে এসেছে। একটু পর মেয়রের ভাই ডেভিড আসে, যে সব থেকে বেশি খতরনাক। মিনিস্টার লিস্টে দেখে তার শালার নাম নেই। বলে, ভাই আমি আমার শালাকে কথা দিয়েছিলাম অমুক এরিয়ার এমএলএ। মেয়র বলে, ওটা ভাগ হয়ে গেছে, সামনের বার ট্রাই করেন। মিনিস্টার বলে, ভাই আমি তো শালাকে। মেয়র চোখ পাকায়, আর যে একটু রাগ করে কথা বলে হোম মিনিস্টার উঠে ভয়ে সেখান থেকে চলে যায়। ডেভিড যেভাবে হোম মিনিস্টার দিকে তাকালো মনে রাখেন। ওদিকে মুরব্বী গ্রামের সবাইকে তার ছেলেদের ব্যাপারে গল্প করছে, যে তার ছেলেরা তাকে কিভাবে শহরে নিয়ে গেল, কত ভালো আছে তারা, তাকে কত আদর করলো, তারা বাড়ি ঘর করছে, এটা সেটা অনেক কিছু। এই যে মুরব্বীকে দেখছেন, তার একটা বোনের মেয়েও হায়দ্রাবাদে থাকে, বিয়ের লায়ক হয়েছে। রাজুর সঙ্গে তার বিয়ের কথা বলে। লোকজনও বলে খুব ভালো হবে, কারণ মেয়ের পরিবারও সেখানেই থাকে, ছেলেও ভালো। রাজুর বাবা বলে, এটা তো খুবই ভালো কথা, সেও রাজি। মুরব্বী বলে, তাহলে আমি হায়দ্রাবাদে গিয়ে আমার বোনের সঙ্গে কথা বলে আপনাদের জানাবনি। ওকে। সিন 2 দিন সামনে আসে। রমনা সকাল সকাল পানি নিতে যায়, সবাই লাইনে লেগে আছে, সে যায় না, এখানে অপেক্ষা করতে থাকে। অপেক্ষার ভাবসাব দেখে তো বুঝতেই পারছেন ছেলেরা এমন অপেক্ষা কার জন্য করে। একটু পর কাঙ্কে কলসি নিয়ে খায়রুন সুন্দরী বের হয়, আর এন্ট্রি করায় মুভির হিরোইন ঐশ্বরিয়া মেনন, অর্থাৎ ইন্দুরের বাচ্চা, ইন্দুর। দেখা দেখিও হয়, চোখাচোখিও হয়, চুলকাচুলকি সূত্রপাত 2 পার থেকেই বোঝা যাচ্ছে। দিদি চলে গেলে রমনা অমনে চলে আসে, মানে পানি নেওয়া তার কাজ নয়, ওই বাহানায় দিদিকে সে দেখতে যায়, এটা রাজুও জানে। যাক, রাজু একটা হোটেলে জব করে, এটাতে বেতন কম, এই জন্যই মাঝে মাঝে সুযোগ পেলে অন্য জবের চেষ্টা করে। ডেভিড সেখানে একটা মেয়েকে নিয়ে আসে। একজন যেতে লাগে, আরেকজন তাকে থামিয়ে রাজুকে বলে, ডেভিড ভাই এসেছে। রাজু দৌড়ে যায়। ডেভিড বলে, কিরে ছোটু, কেমন আছিস? আমার রেগুলার রুম বুক করেছিস? জি ভাই। টিপ দিয়ে গাড়ি ভালো করে পার্ক করতে বলে তার টুকটুকিকে নিয়ে সে চলে যায়। এই ভাই সাহেব একে বলে পাগল। গত 1 বছর ধরে ডেভিড ভাই প্রতি শুক্রবারে একটা করে মেয়েকে নিয়ে ওই হোটেলে আসে। রাজু তাকে রিসিভ করে, সেই সব অ্যারেঞ্জ করে, অন্য কেউ এখানে যায় না। ও, এই জন্য রাজু ভাইকে সবাই বেশ সম্মানও করে, আর তার বাবা এলে সবাই হেল্পও করলো। ওদিকে রমনা একটা ক্লাবে গিয়ে গিরি ভাইয়ের সঙ্গে হাই হ্যালো করে। এখানে মূলত খেলার উপর টাকা উড়ানো হয়। ম্যাচ দেখে রমনা টাকা লাগায়, হাত খরচা এখান থেকে উঠে আসে। তার প্রেডিকশন অধিকাংশ সময়ই সঠিক হয়, কিন্তু তার আওকাত যেহেতু ছোট, এই জন্য 1500 লাগায়। বাসায় এসে জেতা টাকার একটা অংশ জমার জন্য রেখে দেয়। রাজু এসেও একটা নোট দেয়। কি ব্যাপার, এত টাকা? রাজু বলে, ওদিকে দেখ। মানে প্রতি এই তারিখেই ডেভিড হোটেলে আসে আর রাজু ভালো একটা টাকা পায়। রমনা বলে, তো আজ তো ডেভিড ভাই কোন মেয়েকে এনেছিল? রাজু বলে, কি যায় আসে তাতে, তার জন্য আমি ওখানে পাওয়ার নিয়ে থাকতে পারি, এটাই তো বেশি। পরের দিন ছিল মেবি হোলি। রং লাগানোর জন্য ছেলে ইন্দুকে খুঁজতেছে, কিন্তু সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। পরে 2 ভাই মিলে প্ল্যান করে চায় ইন্দুকে রং দেওয়ার বাহানা একটু কথাবার্তা বলবে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। একটু পর ইন্দুই তার কাছে এসে নিজেই রং দিয়ে দেয়। এ তো মেঘ না চাই যে বৃষ্টি, ব্যাস ছেলের খুশি আর কে দেখে। গানের মাধ্যমে তাদের প্রেম কাহিনী দেখানো হয়। তো ইন্দু একটা পার্লারে জব করে, পরিবার বলতে তেমন কেউ নেই, রমনাকে বেশ ভালোবাসে, এই আর কি। দুজনে প্রেম প্রীতি চলছে, চলুক, চালাতেই পারে, সে অধিকার তাদের রয়েছে। চলুন আমরা না হয় সামনে যাই।
এর পরের দিন ওই যে কাকু যার বোনের মেয়ের সঙ্গে রাজুর বিয়ের কথা হলো, এই ফুসকা চাচা মিয়া তাকে ডেকে বলে, কি ব্যাপার, বিয়ের কি হলো? মুরব্বী বলে, আরে কিসের বিয়ে, আমার বোন খোঁজ নিয়ে দেখে ছেলে তো একটা হোটেলে ড্রাইভারের চাকরি করে, আর যে ছোট ছেলে রমনা ও তো খেলার নামে টাকা এমনি চলে। বাস, লোকটা এমনিতেই নাচেনি বুড়ি, তার উপর পড়ল ঢোলের বাড়ি। সে তাকে পাঠিয়ে দিয়ে নিজে গ্রামের সবাইকে জমা করে রাজুর বাবাকে ধরে। কি হলো, খুব তো গল্প দিলে, তোমার ছেলেরা তোমার জন্য এটা করেছে ওটা করেছে, মিথ্যে বলতে লজ্জা করলো না তোমার? শোনো সবাই, তার ছেলেরা তাকে ধোকা দিয়েছে, তার বড় ছেলে একটা ড্রাইভার, তাই তাকে গাড়িতে চড়িয়েছে, আর ছোট ছেলে রামনা ও তো খেলায় টাকা লাগিয়ে চলে। রাজুর বাবা তো এসব মানতে চায় না। এই ফুসকা চাচা কৃষ্ণাকে ধরে, সে তো সব জানে। যখন কৃষ্ণা কিছু বলে না, চুপ করে থাকে, কাকু বুঝে যায় তার ছেলেরা তাকে মিথ্যে বলেছে, ধোকা দিয়েছে। ব্যাপারটা কাকুর কাছে হয়তো নর্মাল লাগতো, কিন্তু এতগুলো মানুষের মাঝে খুব খারাপ লাগে। তার উপর আবার সেই লোকটা বাঁকা বাঁকা কথা বলতে থাকে। রাজুর বাবা কাঁদতে কাঁদতে সেখান থেকে যেতে লেগে বেহুশ হয়ে পড়ে যায়। স্ক্রিনের আলো নিভে গিয়ে রাজু চমকে ওঠে, তারপর রমনা চমকে ওঠে, আর একটু পর দুজন ছিঁড়ে আসে হসপিটালে। ডক্টরকে জিজ্ঞাসা কি হয়েছে তার বাপের। ডক্টর বড় একটা সমস্যার কথা বলে, যার সমাধানে অপারেশন করতে হবে। কি বাংলা মুভির শেষ সময়ের কথা মনে পড়ছে না? সেম ডায়লগ এরাও দেয়। ডক্টর সাহেব, অপারেশনের জন্য কত টাকা লাগবে? ডক্টর বলে 20 লাখ। এগুলা কথা, টাকার অ্যামাউন্ট শুনে ভয়ময় পেয়ে দুজন বাবার কাছে যায়। ভয়ে আছে, তার বাবা সত্যিটা জেনে গেছে, না জানে কি বলে। কাকু এখানে খুব সুন্দর কথা বলে, দুজনকে কাছে ডেকে নেয়, তারপর বলে, তোরা যা করেছিস এটা অন্যায় কিসের? আমাকে খুশি রাখতেই তো করেছিস, ভয় পেতে হবে না, আমি কিছু মনে করিনি। কিন্তু বেটা, এসবের কি দরকার ছিল? আমি তোদের ভালো রাখার জন্য গাধার মতো খেটেছি এ পর্যন্ত, আবার তোরা আমাকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য গাধার মতো পরিশ্রম করবি, তা কেন করতে হবে? তোদের যেটা মন চায় কর, যেটা করলে তোরা ভালো থাকবি, খুশি থাকবি, সেটাই কর। এমন করে কজন বাবা মা ভাবে? রামনা একটু বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ তার নিজের বাবা না হয়েও সে তাকে যেভাবে কেয়ার করেছে, তার অন্তত তার জন্য কিছু করা উচিত। কথা শেষ করে এখন টাকার কি হবে সেটা নিয়ে আলোচনা করে। রমনা বলে, তুই এখানে থাক, আমি শহরে গিয়ে দেখছি কি করা যায়। বলে সে বাসায় আসে, তাদের জমানো টাকা বের করে দেখে সামান্য, তার কিছু ফ্রেন্ডসদের থেকে ধার করে নেয়। রাজু ফোন করে হোটেলে যেতে বলে, তার স্টাফরাও হেল্প করতে চেয়েছে। সব টাকা নিয়ে গিরির কাছে যায়, ভাই আমার বাবা সিরিয়াস, টাকা লাগবে। সে তো ছোট মোটো লেনদেন করে সংসার চালায়, এত টাকা কই পাবে? তার কাছে যা ছিল দিয়ে হেল্প করে। বাসায় এসে সব মিলিয়ে দেখে মাত্র 4 লাখ হয়েছে। বাকি টাকার জন্য কি করবে বুঝতে পারছে না। তার বাবা কত কি করেছে তার জন্য, সেসব স্মৃতি তার চোখের সামনে ভাসতে থাকে। এভাবে বসে থাকলে তো চলবে না, কিছু একটা করতে হবে। তো সে চলে যায় গিরির কাছে, ভাই আমি খেলবো। গিরি তো অবাক, আবে কি বলছিস, এখন কিসের খেলা? রামনা বলে, ভাই উপায় নেই, বাবার যে টাকা লাগবে আমি কোনোভাবে ম্যানেজ করতে পারবো না, এটাই একমাত্র উপায়। এই 4 লাখ টাকায় সে একবারে লাগাবে। গিরি বলে, বড় বাজি তো এখানে হয় না জানিসই। রমনাকে নিয়ে গিরি উপরে আসে, যেখানে বড় টাকার খেল চলে। এই গোবর ফ্রাই এখানকার মেইন। সে বলে, এখানে জেতা কিন্তু সহজ না, একবার ভেবে দেখ। রমনা লাগাবে। সে বলে, ঠিক আছে, এত এত রেট চলছে, অমুক টিমে লাগা। রমনা খেলা দেখে অপোজিট দলে টাকা লাগায়। এরা তো অবাক, কিরে কি করছিস? দেখাই তো যাচ্ছে ওরা হারতে চলেছে, বেশি পাওয়ার লোভে কিন্তু সব হারাবি। রমনা ওইটাতেই টাকা লাগায়। রেট 4 লাখে 40 লাখ পাবে যদি সে জিতে যায়। খেলা চলছে, শেষে রমনার টিমও জিতে যায়। সে তো খুব খুশি। গোবর চাটা বলে, এত টাকা তো একবারে বের করা যাবে না, প্রসেস মতো কাজ হয় এখানে, তো তুই কাল টাকা পেয়ে যাবি বলে তাকে পাঠিয়ে দেয়। রমনা সেখান থেকে ফিরছিল, রাস্তায় একটা গাড়ি উড়া ধরে আসতে থাকে। রমনা একটুর জন্য বেঁচে যায়, কিন্তু গাড়িটা একটা বাইক ঠুকে দেয়, যাতে একটা মহিলাও ছিল। রমনা দৌড়ে গিয়ে আগে বাইকের লোকদের অটোতে উঠিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। তারপর গাড়ির চালককে ধরতে যায়। আবে চোখে দেখিস না, যেখানে আমরা দেখি মেয়ের ছেলেও পাশে বসে। রমনা ড্রাইভারকে নামিয়ে শাসাচ্ছে, আবে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস কেন? রাস্তা কি তোর বাপের? মেয়ের ছেলে নেমে এসে বলে, হ্যাঁ বে আমার বাপের। কি হয়েছে? শুরু হয় এই দুজনের মাঝে হাতাহাতি। একটু পর পুলিশ সেখানে আসে, আর মেয়রের ছেলেকে দেখে চামচামি করতে নেমে যায়। উল্টো পুলিশ রমনাকে বোঝায়, আবে কি করছিস, ও মেয়রের ছেলে, এসব ছেলেদের সঙ্গে লাগতে নেই, চল যা এখান থেকে, বলে রমনাকে পাঠিয়ে দেয়। তখন আমরা অন্য লোকের মাঝেও কিছু লোককে দেখতে পাই যারা রমনাকে ফলো করছে। সঙ্গে সঙ্গে তারা ডেভিডকে ফোন করে বলে দেয়, একটা ছেলে আপনার ভাতিজা বাবুর সঙ্গে ঝামেলা করেছে। ডেভিড রেগে গিয়ে তার লোককে ইশারা করে, মানে তার ভাতিজার সঙ্গে মারামারি করবে আর সে বেঁচে থাকবে, তা কি হয়? সেখান থেকে রমনা বাসায় আসতেই দেখে ইন্দু। তার বাবার প্রবলেমের কথা সে শুনেছে, তাই সান্ত্বনা দিতে এসেছে। রমনা বলে সে টাকার ব্যবস্থা করেছে, আর কোনো চিন্তা নেই, তার বাবা ভালো হলেই তাদের বিয়ের ব্যাপারে জানাবে। ওকে। পরদিন সকাল সকাল গোবর চাটা রমনার এখানে আসে। আরামজাদা ভিতরে ঢুকে রমনাকে 400 ভোল্টের একটা ঝটকা দেয়। রমনা যেই বলে, ভাই ওই ব্যাগে কি আমার টাকা এনেছেন? গোবর বলে, ব্যাগ তো এনেছি, কিন্তু টাকা দিতে নয় নিতে। এরা বোঝে না, ভাই মজা করছেন। গোবর বলে, আবে কিসের মজাবে? কাল রাতে তুই যে পাবে খেলে 40 লাখ টাকা হারালি, সেটা দিবি না? সে নিতে আমরা এসেছি। হলো ভাই, কি যাতা বলছেন? গোবর বলে, আবে কিসের যাতাবে? আমি তো তোকে কালকে ওই টিমে খেলতে বললাম, তুই তো লোভে পড়ে অন্য টিমে খেলে 40 লাখ হারালি, সেটা কই? দে, আমরা সেটা নিতেই তো এসেছি। রমনা তো পাগল হয়ে যাচ্ছে, এরা কি বলে?
গিরিকে বলতে বলে, ভাই তুমি কিছু বলো। গিরি মাথা নিচু করে কিচ্ছু বলে না। মানে সে যে টাকা জিতেছে তার তো কোনো সাক্ষী নেই, কিন্তু টাকা হেরেছে তার তো অনেক সাক্ষী। উল্টো তার কাছে যে 4 লাখ ছিল সেটাও তারা নিয়ে নেয়, আর বলে আজ রাত 9টার মাঝে টাকা শোধ না করলে তার খবর আছে। হুমকি ধমকি দিয়ে যেতে লাগে, তখনই আমরা দেখি রাজু সেখানে হাজির। সে সব শুনেছে, রমনার উপর রেগে যায়, কারণ এখন টাকার দরকার। সেই সময় যদি কেউ খেলে টাকা হারায় কার মাথা ঠিক থাকবে। রমনা বলে, ভাই আমি টাকা জিতেছি, এরাই 2 নম্বরই করছে। রাজু মানতে চাইছে না। গিরি এসে বলে সে ঠিকই বলছে, রমনা টাকা জিতেছে, কিন্তু এরা এখন দিতে চাইছে না। ভাই তুমি চুপ ছিলে কেন? গিরি বলে, আমি কিছু বললে ওরা আমাকে সহ আমার পরিবারের ক্ষতি করতো, আমি ওদের খুব ভালো করে চিনি। এখন কি হবে? রাজু রমনাকে হসপিটালে যেতে বলে সে চলে যায় হোটেলে। আজ তো ডেভিড আসার ডেট, তার থেকে হেল্প চাইবে। বেলা গড়িয়ে যায়, ডেভিড আসে না। রাজু রমনাকেও আসতে বলে যে দুজন মিলে না হয় তার কাছে হেল্প চাইবো। রাতে ডেভিড আসে নতুন গাড়ি নিয়ে। রাজু এগিয়ে যায়, ভাই কার তো খুব সুন্দর হয়েছে। কিন্তু রাজুর ফেসে একটা টেনশনের ছাপ। ডেভিড বলে, কিরে ছোট, কি হয়েছে তোর? রাজু বলে, ভাই আমার ভাই অমুক ক্লাবে খেলে টাকা জিতেছে, আমার টাকার খুব দরকার। ওরা এখন টাকা দিতে অস্বীকার করছে, উল্টো তার টাকাও নিয়ে গেছে। আপনি একটু কথা বললে হয়তো ওরা শুনবে। ভাই বলুন না প্লিজ। কে? রাজু নাম বলে। ও গোবরচাটা, দ্বারা ফোন দিচ্ছি। আর কি বলেছে? রাজু বলে আজ রাত 9টা অবধি সময় দিয়েছে, টাকা না দিলে ওরা নাকি আমার ভাইকে উঠিয়ে নিয়ে যাবে। গোবর ফোন ধরে। ডেভিড এখানে আবার ঝটকা দেয়। ডেভিড গোবরচাটাকে বলে, কি বে বান্টু, তোকে কতবার বলেছি সন্ধ্যা অবধি সময় দিবি, এইটুকু টাকা উঠাতে এত সময় দিতে হয়? পরবর্তীতে যেন এই ভুল না হয়। হলো? তার মানে ওই ক্লাব আর ওখানে যে ধান্দা চলে এটা ডেভিডের ওই। রাজু তো হা। ডেভিড বলে, বেটা তোর সঙ্গে আমার সম্পর্ক এই গাড়ি অবধি, তুই আমার গাড়ির খেয়াল রাখিস, আমি তোকে টিপ দেই, এর থেকে বেশি আর আশা করিস না, যা টাকার ব্যবস্থা কর। পিছনে রমনাও এসেছে, কিন্তু বুঝতে পারছে না কি কথা হচ্ছে। ডেভিড সঙ্গে আনা মেয়েকে ডাকে, কি হলো, তোকে বরণ করে নিতে হবে নাকি, চল নাম। বের হয় কাহিনীর আরেক টুইস্ট। গাড়ি থেকে নামে কে? আরে আর কে, ইন্দুবালা। যতটা ঝটকা আপনারা খেয়েছেন ইন্দুকে ডেভিডের সঙ্গে দেখে, ততটাই ঝটকা খেয়েছে রমনা। ইন্দু ভিতরে যায়, রাজু গাড়ি পার্কিং এর জন্য যায়। রমনা তো এখানে অবাক হয়ে দাঁড়িয়ে। এরা রুমে যাচ্ছে, ডেভিডের লোক ফোন করে বলে যে ছেলে তার ভাতিজার সঙ্গে ঝামেলা করেছিল তার ছবি তাকে পাঠিয়ে দিয়েছে, নাম রমনা। ডেভিড যখন ছবি দেখে, পাশ থেকে ইন্দুও ছবি দেখতে পেয়ে ঘাবড়ে যায়। ডেভিড তার লোকদের বলে, ওকে যেখানে পাবি মেরে ফেল। সিন এখানে নিয়ে আসে। রাজু রমনাকে বলেছে ডেভিড এর পেছনে রয়েছে, সে চিন্তা ভাবনা করছে। রাজু বলে, ওই মেয়ের কথা আর ভাবিস না। রমনা বলে, আমি ওর কথা মোটেও ভাবছি না, আমি বাবার কথা ভাবছি। বলতে বলতে মাথায় আসে কি, ডেভিড যেহেতু এর পেছনে রয়েছে, সে তার গাড়ির চাবি রাজুর থেকে জোর করে নিয়ে রাজুকে ভিতরে উঠতে বলে। তারপর গাড়ি এক টানে হোটেল থেকে বের করে নিয়ে যায়। রাজু তো সমানে চিল্লাচ্ছে, সে কি করছে। ডেভিড জানতে পারলে তাদের খবর আছে, কোথায় যাচ্ছে। খুব খারাপ ডেভিড, ও আমাদের এক মুহূর্তে ধরে ফেলবে, মেরে ফেলবে। রমনা বলে সে এই গাড়ি বিক্রি করতে নিয়ে যাচ্ছে অন্য এলাকায়। রাজু বলে, পাগল হয়ে গেছিস নাকি, 1.5 কোটির গাড়ি, এখনো রেজিস্ট্রেশন হয়নি, কে নিবে এই গাড়ি? রমনা বলে, এত টাকার গাড়ি অনায়াসে যে কেউ 40 লাখে নিয়ে নেবে। তুই তো বলেছিলি ডেভিড একবার রুমে ঢুকলে সকালের আগে বের হয় না, ততক্ষণে আমরা শহর ছেড়ে দিব। রাজু ভয় পাচ্ছে, না জানে কি হয়। একটু পর ডেভিডের ফোন আসে, সে উঠায় না। 2-3 বার ফোন আসে, সে কেটে দেয়। আবার যখন আসে, রমনা রাগ করে ফোনটা নিয়ে চটকা মারে পেছনে। আরে কি করছিস বলে রাজু ফোনটা নিতে গিয়ে দেখে পেছনে একটা ব্যাগ সামনে এনে খুলে সে আরো অবাক, কারণ ব্যাগ ভর্তি টাকা। বাস টাকা দেখে রমনাও অবাক, গাড়ি সাইড করে। টাকার ঘোর থেকে বের হয়নি, আবার ফোন আসে। এবার রাজু অনেকটা রাগ করেই ফোন ধরে, আরে স্যার আমি একটু বিজি। ডেভিড বলে, আব্বে আমার গাড়ি কইবে। ডেভিডের কণ্ঠ শুনে রাজু শেষ। ফোন কেটে দিয়ে বলে, ডেভিড গাড়ি খুঁজতেছে, ও জেনে গেছে ওর গাড়ি ওখানে নেই, আজ আমরা শেষ, আমাদের কেউ বাঁচাতে পারবে না। রমনা বলে, ও কি করে জানলো? ও তো পরের দিন রুম থেকে বের হয়, তাই না? রাজু বলে, আমি কিচ্ছু জানি না, ও এখনো কিছু বুঝতে পারার আগে চল আমরা গাড়ি ফিরে নিয়ে যাই। আমি বলবো আমি একটু টেস্ট করতে নিয়ে গেছিলাম বলে পায়ে পড়লে কিচ্ছু বলবে না, চল। রমনা বলে, ঠিক আছে, তাহলে এই ব্যাগ থেকে আমরা 20 লাখ টাকা সরিয়ে রেখে দেব। রাজু তো মানতেই চায় না, কারণ ডেভিড বুঝতে পারলে খবর আছে। রমনা বলে, এছাড়া কোনো বেটার উপায় আছে? নেই। তো এই টাকা নেওয়ার জন্য কোনো পলি বা কাগজ আছে কিনা খুঁজতে ডিক্কি খুলতে যায়। যখন ডিক্কি ওপেন হয়, এরা আবার 5000 ভোল্টের ঝটকা খায়। মুভির আরেক টুইস্ট, ডিক্কিতে মেয়রের ছেলে বাবুর বডি। হলো? রমনার মনে পড়ে এই ছেলের সঙ্গে তো সে হাতাহাতি করেছিল। রাজু বলে, মেয়রের ছেলে? সিন মেয়রের বাড়িতে আসে, সবাই জমা হয়েছে, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিশনার বলছে পুলিশ পুরো শহরে নেমে গেছে, চিন্তার কোনো কারণ নেই, তাকে খুঁজে পাওয়া যাবে। একটু পর এক অফিসার এসে কমিশনারের কানে কানে কিছু বলে। কমিশনার মেয়রকে বলে, স্যার কাল রাতে আপনার ছেলের সঙ্গে একটা ছেলের ঝামেলা হয়েছিল, তারপর থেকে বাবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়র বলে, তাহলে কি তোমরা বলছো ওই ছেলেই? ঠিক আছে, যে করেই হোক ওই ছেলেকে খুঁজে বের করো, ওকে ধরে নিয়ে আসো আমার কাছে। পুলিশ তার কাজে লেগে যায়। মেয়র ডেভিডকে ডাকতে বলে, কিন্তু সে তো আছে তার প্যারায়, ফোন দিয়েই যাচ্ছে। রমনা ফোনটা রিসিভ করে, তুই কে বে? জানতে চাইলে রমনা বলে, আমি রাজুর ভাই, যে টাকা জিতেছে। ডেভিড ভাই, যার টাকার অভাব নেই, সে একটা গাড়ির পিছে পড়েছে কেন আমার মাথায় ঢুকছিল না।
পরে যখন ডিক্কি খুললাম তখন বুঝতে পারলাম কাহিনী কি। ডেভিড বলে, কি চাই তোর? রমনা বলে, আর কি ভাই, টাকা টাকা লাগবে। ডেভিড বলে, ঠিক আছে, গাড়ি আমার কাছে নিয়ে আয়, যত টাকা লাগে আমি তোকে দিচ্ছি। রমনা বলে, যে মানুষ 40 লাখের জন্য ধোকা দিতে পারে তার কাছে আমি আবার যাবো ধরা দিতে? তুমি তোমার লোকদের পাঠিয়ে দাও, আমি ব্যাগ থেকে 40 লাখ নিয়ে গাড়ি আর টাকার ব্যাগ তাদের দিয়ে দেবো। ওকে, লোকেশন পাঠা। ডেভিড একে বলে, তুইও যা, দূর থেকে ফলো করবি, যখনই গাড়ি দিয়ে দিবে নিয়ে আমার কাছে আসবি, যা। একজন এসে বলে, ভাই বড় ভাই বাসায় ডাকছে। ডেভিডের তো মাথা ঘুরছে, সে যাচ্ছে। আর এই ফাঁকে ছোট্ট একটা টুইস্ট দেখাতে সিন পেছনে এনে দেখায়, ওই যে হোম মিনিস্টার যখন তার শালার ব্যাপারে কথা বলতে মেয়রের বাড়িতে এসেছিল তখন সে তার দিকে চেয়েছিল, মনে আছে? পরে ডেভিড হোম মিনিস্টারের সঙ্গে দেখা করে তার সঙ্গে হাত মিলায়। সে হোম মিনিস্টার হবে এর জন্য কি করতে হবে তাকে জিগায়। শুনে তো মিনিস্টার চমকে যায়। মিনিস্টার বলে, তোমার ভাই পার্টিকে ফান্ড দেয় আর তার বাছাই করা ক্যান্ডিডেট প্রতিবার জিতে, সো পার্টি হাইকমান্ড তাকে ছাড়বে না। ডেভিড বলে, সে পার্টিকে 5,000 কোটি দিবে, আর তার ভাই যাকে বাছাই করে সে এমনি এমনি জিতে না, তার ভাইয়ের জন্য নয়, সে তার পিছনে থাকে তাই যেতে। ডেভিডের কথা, সে তাকে টাকা দিবে, যে করে হোক সিএম পাল্টাতে হবে, তাকে হোম মিনিস্টার বানাতে হবে। মিনিস্টার বলে, ঠিক আছে, আমি দিল্লি কাটিয়ে আসছি, তুমি টাকার ব্যবস্থা করো। হোম মিনিস্টার থেকে আমি সিএম হয়ে যাচ্ছি আর তোমায় হোম মিনিস্টার বানিয়ে দিচ্ছি, আর সঙ্গে তোমার ভাইকেও একটু দেখো। এই ঘটেছে পেছনে আর কি। ডেভিড বাড়ি চলে যায়। এর সঙ্গে রাত পেরিয়ে পরের দিন সকালে সিন নিয়ে আসে এখানে। রমনার পাঠানো লোকেশনে ডেভিডের লোকেরা অপেক্ষা করছে, একদল ডিল করতে সামনে, আর এরা এখানে লুকিয়ে। একটু পর রমনা চলে আসে, রাজু আগে বের হয়, তারপর টাকার ব্যাগ নিয়ে রমনা নামে এই পাশে। এ দূর থেকে দেখছে, যখন দেখে এটা তো সেই ছেলে যে মেয়রের ছেলের সঙ্গে ঝামেলা করেছিল, আর ডেভিড তো আগেই বলেছিল তাকে দেখলেই মেরে ফেলতে। বাস, সে তার উপর হামলা করে। গুলি কাউকে লাগে না, বাট ব্যাগটা হাত থেকে চলে যায়। এরা কাছে আসতে আসতে রমনা কোনো মতো তার ভাইকে নিয়ে গাড়িতে উঠতেই এ শ্যুট করতে নিষেধ করে। রমনা গাড়ি টান দেয়, এরা পিছু নেয়, কিন্তু একসময় এদের হারিয়ে ফেলে। ডেভিড ফোন করে আপডেট জানতে চায়। এ বলে, ভাই, রাজুর ভাই যে গাড়ি চুরি করেছে সে আর কেউ না, ওই রমনা যাকে আমরা মারার জন্য খুঁজতেছি। ডেভিড যে করে হোক তাদের খুঁজে বের করে মেরে ফেলতে বলে শহর ছাড়ার আগে। এরা এখানে এসে থেমেছে, টাকার ব্যাগ তো চলে গেছে, এখন কি করবে? গাড়িতে বডি না থাকলে হয়তো বেঁচে ফেলতো। কৃষ্ণা ফোন করে বলে তার বাবা সিরিয়াস, যত তাড়াতাড়ি সম্ভব তাদের হসপিটালে আসতে হবে। এরা বাবাকে দেখতে হসপিটালে যেতে রওনা দেয়, মাঝে পুলিশ চেকপোস্ট পড়ে। এই রাস্তা ছাড়া যাওয়ার উপায়ও নাই। পুলিশ আস্তে আস্তে তাদের গাড়ির কাছেই আসে। ডিক্কি খোল, নতুন গাড়ি। এরা তো খুলছে না, ভয়ে আছে। সেখানে ডিউটি খোঁজ পেলে তাদের জানাতে বলে চলে যায়। গিরির সঙ্গে সঙ্গে রমনাকে ফোন করে বলে সে কি করেছে, যে পুলিশ তাকে খুঁজতেছে। রমনা একটু অবাক যে পুলিশ কেন তাকে খুঁজবে। গিরিশ জোর করে জানতে চাইলে রমনা সব কিছু বলে দেয় যে এই ঘটেছে। গিরি বলে, ও এবার বুঝেছি, তুই যখন থেকে ওর সঙ্গে হাতাহাতি করেছিস তারপর থেকে মেয়রের ছেলে গায়েব। ওরা ভাবছে তুই ওকে উঠিয়েছিস, তাই তোর পিছে পড়ে আছে। যত দ্রুত সম্ভব শহর ছেড়ে দূরে কোথাও যা, নইলে ওরা তোকে ছাড়বে না। বলে ফোন কেটে দিতেই দেখে ডেভিডের লোকজন হাজির। তারা তাকে ধরে নিয়ে যায়। এরা একটা আন্ডার পার্কিংয়ে লুকায়। ওদিকে বাবার অবস্থা ভালো না, দেখতে যেতে হবে, কি করবে ভাবতে ভাবতে রমনা একটা গাড়ির গ্লাসে ঘষা মেরে হাত কেটে নিয়ে রাজুকে বলে অ্যাম্বুলেন্স ডাকতে। হসপিটালে যাওয়ার প্ল্যান আর কি। এদিকে আবার গিরিকে মেরে মুরে ডেভিড জিগায় রমনা কোথায়। ডেভিড তো বলতে পারে না ওরা কয়ে আছে, কিন্তু ওদের বাবা যে সিরিয়াস, অপারেশন করতে হবে সেসব বলে দেয়। কাল্লু বলে শহরের সবকটা হসপিটালে সে খবর নিচ্ছে। এরা চলে আসে সেই হসপিটালে। গাড়ি থেকে নেমে দৌড় দেয় বাবার কাছে। কাকু তো বেহুশ হয়ে আছে। এরা কান্নাকাটি করছে যে এখন কি হবে। ডক্টর বলে পেমেন্ট না করা অবধি ট্রিটমেন্ট স্টার্ট হবে না। এরা অনুনয় বিনয় করছে, হাত পা ধরছে। এর মাঝে এক নার্স এসে কাজ শুরু করে বলে স্যার অ্যাডভান্স হয়ে গেছে। এরা তো অবাক, টাকা কে দিল? তারা তো ভিতরেই। দুই ছাগল দেখার জন্য বাইরে যায়, কে টাকা দিল? দেখে অন্য কেউ না, ইন্দু। সিচুয়েশন দেখে রাজু আর কৃষ্ণা সাইডে যায়। ইন্দু বলে, জানি এটা কথা বলার সঠিক সময় নয়, কিন্তু আজ যদি তোমায় আমি সব কিছু না বলি হয়তো আমাদের কখনো আর দেখাই হবে না। বলে ইন্দু তার কাহিনী বলতে থাকে যে তুমি রাতে বলে টাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু পরের দিন সকালে যখন কালুকে তোমার বাড়ি থেকে যেতে দেখলাম আমার সন্দেহ হয়। গিরি ভাইয়ের কাছে গিয়ে জানতে পারি তারা তোমার সঙ্গে 2 নাম্বারই করেছে। তুমি টাকার জন্য পাগল হয়ে যাচ্ছ দেখে আমি চুপ থাকতে পারলাম না, তাই আমার পার্লারের মালিকের কাছে গিয়ে টাকা চাই। কারণ এর আগে আমার এক কলিগকে কীভাবে যেন সে হেল্প করেছিল অনেকগুলো টাকা দিয়ে। সে আমার রাত কাটানোর অফার দেয়।
বিনিময়ে অনেক টাকা দিবে। আমি বুঝে যাই আমার কলিগ কী করেছিল, হোটেলে নাকি সেও আমার সঙ্গে থাকবে। উপায় না পেয়ে আমি রাজি হই আর ডেভিডের সঙ্গে যাই। হোটেলের রুমে ঢুকতেই ডেভিডের কাছে একটা নেতার ফোন আসে। কে ফোন করেছে? হোম মিনিস্টার। হোম মিনিস্টার বলে, আমি দিল্লিতে কাঠি নাড়িয়েছি, সব রাস্তা ক্লিয়ার, এখন তোমার কাজ কত দূর? ডেভিড বলে, আমার কাজও শেষের দিকে, আমার ভাইয়ের ছেলেকে রাস্তা থেকে সরিয়েছি। হোম মিনিস্টার অবাক, ভাইকে মারা ছেড়ে ছেলেকে কেন মারলিবে? ডেভিড বলে, পাণ্ডু, আমার ভাই এখানকার রাজা, আর রাজা মরে গেলে তার ছেলে হয় পরের রাজা, তাই ওকে রাস্তা থেকে সরিয়েছি। এখন আমার ভাই ছেলেকে হারানোর শোকে পাগল হয়ে সব কিছু আমার হাতে তুলে দেবে। ইন্দু রামনাকে আরও বলে, ডেভিড ফোনে বলছিল আমার ভাতিজা একজনের সঙ্গে ঝামেলা করেছে, ছেলেটার নাম রামনা, তারপর থেকে আমার ভাতিজা মিসিং। রামনাকে আমার ছেলে পেলে খুঁজতেছে, ওকেও রাস্তা থেকে সরাতে পারলে সব কিছু ক্লিয়ার, তারপর আমার ভাইয়ের পুরো সাম্রাজ্য আমার। নেতার সঙ্গে কথা শেষ হতে তার লোকদের ফোন করে হোটেলে এসে গাড়ি থেকে আগে ডিক্রি ম্যাটার সমাধান করতে বলে আর ড্যাশবোর্ড থেকে 2000 টাকার নোট নিয়ে দিল্লির জন্য বের হয়ে যেতে বলে। তার কিছুক্ষণ পর তার লোকেরা এসে যখন গাড়ি সেখানে পায় না, ফোন করে বলে যে গাড়ি নেই। ডেভিডের বিচি চিপাই ওঠে। তারপর তো সে সেদিকেই বিজি হয়ে যায় আর আমি চলে আসি। রামনা বলে, ওয়েট, গাড়ির চাবি ছাড়া ড্যাশবোর্ড? রাজু, চাবি তোর কাছে থাকে, ডেভিড কখন নেই? রাজু বলে, পরের দিন সকালে যাওয়ার সময়। ইন্দু বলে, ও হ্যাঁ, আমি হোটেলে যাওয়ার আগে পার্লারের মালিক আমায় একটা চাবি দেয়, যেটা নিয়ে বাস স্টপে দাঁড়াতে বলে, একটা ছেলে এসে আমার থেকে নিয়ে যায়। রামনা ইন্দুকে তার সেই কলিগকে ফোন করে জানতে বলে যে সেও কি এমনটাই করেছিল কিনা। তার কাছে ফোন দিলে সেও বলে যে হোটেলে যাওয়ার আগে একজনকে গাড়ির চাবি দিয়ে তারপর আমায় যেতে বলে। রামনা মাথায় চাপ দেয়, এমনটা কেন করবে? সরাসরি তো সেই চাবি দিতে পারে, তাহলে এদের মাধ্যমে কেন? সব ভেবে পেয়ে যায়, ও তাহলে এই ব্যাপার। কি ব্যাপার? রামনা বলে, সবাই ভাবে ডেভিড প্রতিবার কোন মেয়ে নিয়ে আসে, কিন্তু প্রতিবার সে সেম হোটেলে কেন আসে? ওইটা ছাড়া কি আর হোটেল নেই? গাড়ি বারবার তোকে কেন দেয়? কারণ তুই ভোলা, প্রশ্ন করবি না। হোটেলে মেয়ে নিয়ে আসার পেছনে সে একটাই কাজ করতে পারে, সেটা হলো বিজনেস। কিসের বিজনেস? এই শহরে মেয়র থাকা অবস্থায় কারো সাহস নেই যে কোনো ধরনের নেশার বিজনেস করা, কিন্তু তার ভাইয়ের তো আছে। সবার চোখ ফাঁকি দিয়ে সে এখানে বিজনেস করছে, আর আমরা ভাবছি মেয়ের কারবার। ড্যাশবোর্ডে 2000 টাকার নোটের কথা বলা হয়েছে। এই নোটের জন্য ডেভিড আমাদের পিছিয়ে পড়ে আছে, কারণ যখন আমরা গাড়ি দিতে গেছিলাম ওরা আমাদের উপর হামলা করে, কিন্তু যখনই গাড়িতে উঠি ওরা আর কিছু বললো না। তার মানে যতক্ষণ ওই নোট আমাদের কাছে আছে ডেভিড কিচ্ছু বলবে না, আর ওই নোট দিল্লি যাওয়া মানে কোথাও না কোথাও অনেকগুলো টাকার হাওয়ালা হতে চলেছে। বলতে কি, আমরা একটা ঝলক আমাদের টাকার স্তূপটা দেখাই। রাজু বলে, আমি গিয়ে নোটটা নিয়ে আসছি, তুই আগে হাতের ব্যান্ডেজ করে নে, বলে সে নোটটা নিতে যায়। তার কিছুক্ষণ পর রমনার কাছে রাজুর নাম্বার থেকে ফোন আসে, কিন্তু কথা বলে মানে রাস্তায় এরা রাজুকে ধরে ফেলেছে। কথা তো ওইটাই, গাড়ি নিয়ে আয়। রমনা বলে, আমি গাড়ি দিলেই কি তোরা আমার ভাইকে ছেড়ে দিবি? তোরা কোথায় আছিস বল, আমি আসছি। ভাইকে পাওয়ার সঙ্গে সঙ্গে তোদের লোকেশন বলে দেবো, তোরা গিয়ে গাড়ি নিয়ে নিস। ওকে। এরা ডেভিডকে বলে দেয় রাজুকে পেয়েছে। ডেভিড বলে, ওর ভাইয়ের আশায় না থেকে রাজুকে মেরে ওর মুখ থেকে সত্যটা বের কর, গাড়ি কোথায়। ডেভিডের কথা মতো এরা রাজুকে একটা সাইডে এনে বসাতে থাকে, বল গাড়ি কই? রাজু বলছে না। ওদিকে আবার রমনা হাজির। এদিক দিয়ে যেতে ফাঁক দিয়ে রাজুকে দেখে আর ছেলের দেয়াল ভেঙে ভেতরে আসে। ভাবা যায় তারপর আর কি হবে, বুঝতেই তো পারছেন। মারামারি করে রমনা রাজুকে নিয়ে চলে যায়। কাকু ফোন করে ডেভিডকে বলে তারা তাকে মেরে চলে গেছে। ডেভিড রাগ করা ছাড়া আর কি করবে? কাল পরশু টাকা জমা দিতে হবে, কিন্তু এখন নোটটা তো তার কাছে নেই। এখন কি করবে? ড্যাশবোর্ডে তো ওই নোটটা আরাম করছে। ভাবতে ভাবতে ডেভিডের মাথায় কিছু একটা আসে। সে তার ভাইয়ের কাছে যায়। ভাই, কি হয়েছে রে? বাবুকে যে ছেলে উঠিয়েছে তার ছবি পেয়েছি, বলে রমনার ছবি মেয়রকে দেখায়। মেয়র পুলিশকে জানালে খবর মিডিয়াতে ছড়ায়, আর সেই নিউজ দেখে কৃষ্ণা, যেখানে রিপোর্টার দিদি বলছে মেয়রের ছেলে বাবু নিখোঁজ। রমনা ও তার ভাই রাজু এর সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। সন্দেহ করা হচ্ছে এরা নেশার বিজনেস করত। মেয়র বাধা দেওয়াতে তারা মেয়রের ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে। কেমনটা লাগে? মানে ডেভিড এভাবে তাদের ফাঁসিয়ে দেয় যাতে তারা পুলিশের কাছে অন্তত ধরা পড়ে। নিউজ দেখে কৃষ্ণা ফোন করে তাদের হসপিটালে আসতে নিষেধ করে। কারণ কি? আমি এসে বলছি। এরা এখানে অপেক্ষা করছে। একটু পর হাঁপাতে হাঁপাতে কৃষ্ণা এসে নিউজের ফুটেজ দেখায়, যেখানে পুলিশ তাদের অপরাধী মনে করছে। এরা তো ঘাবড়ে যায়, এটা কি হলো। বাট সমস্যা এখনও বাকি। খুঁজে খুঁজে ডেভিড ওদিকে হসপিটালের ঠিকানা পেয়ে গেছে, সে সেখানে চলে এসেছে। ভিতরে ঢুকে ইন্দুকে দেখতে পেয়ে থেমে যায়। আর কি লাগে? ইন্দুর থেকে কৃষ্ণার নাম্বার নিয়ে তাকে ফোন দিয়ে স্পিকার দিতে বলে। ডেভিডের কথা শুনে তো এদের হাওয়া টাইট। ডেভিড বলে, তোর গার্লফ্রেন্ডকে এখানে দেখেই বুঝে গেছি তুই আমার প্রাণের ব্যাপারে সব কিছু জেনে গেছিস। অনেক হয়েছে, এসব লুকোচুরি খেলা বাদ দিয়ে আমার কথা শোন। তোর বাবাকে বাঁচানো তোর যেমন জরুরি, ওই কারটাও আমার কাছে তেমন জরুরি। তোর বাবার চিকিৎসার সব টাকা আমি দিয়ে দিচ্ছি, গাড়িটা আমায় দিয়ে দে। রমনা চুপ করে আছে। ডেভিড বলে, ও তুই আমার কথা বিশ্বাস করছিস না? আচ্ছা, তোর গার্লফ্রেন্ডকে আমি ছেড়ে দিচ্ছি। অপারেশন শেষ হলে বা কোনো ঝামেলা হলে তো সে তোকে অবশ্যই ফোন করে জানাবে। এদিকে কাজ শুরু হোক,
তুই ওদিকে গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার কর, তাহলেই হবে। তা না হলে তোর বাপের কথা ভুলে যা, আমি আমার কারের কথা ভুলে যাব বলে সে ফোন কেটে দেয়। এরা পড়ে যায় মহা মুশকিলে। এটা আবার নতুন খেলা, পুলিশের কাছে কেন যাবে? রাজু তো আরও ওভার অ্যাক্টিং শুরু করে দেয়। রমনার জন্য এসব হয়েছে, তার কারণে আজ তার বাবা মরতে চলেছে, তার নিজের বাপ নয় তাই তার পরোয়া নেই, এসব বলছে। কৃষ্ণা থামিয়ে বলে, কি যাতা বলছিস? ও কি করেছে তোর জন্য আর এই পরিবারের জন্য তুই জানিস? তোর পড়াশোনার জন্য ও ওর বাবার ভাগের জমি অবধি বিক্রি করে তোকে টাকা দিয়েছে। জবের জন্য 5 লাখ চেয়েছিলি, আমি দিতে এসে তোকে পাইনি, ওকে দিয়েছে। কিন্তু ও একবারও ভাবেনি যে ওরও তো টাকা লাগবে। তখন অলরেডি চাচার অবস্থা খারাপ, আমি হসপিটালে নিয়ে গেছিলাম। রমনা যখন আমার থেকে জানতে পারে যে চাচার অবস্থা ভালো না, ও ডক্টরের সঙ্গে কথা বলে। ডক্টর বলে অপারেশন জরুরি, কিন্তু আপাতত চিকিৎসা আছে, বাট খরচ এক্সপেন্সিভ। মাসে এই কটা ইনজেকশন দিতে হবে, যার টোটাল খরচ 10 লাখ টাকা। বাবাকে বাঁচাতে রমনা ক্লাবে যে জায়গায় পেতে চলেছিল একটা ছেলে, সেই জায়গার জন্য 1 কোটি ঘুষ দিতে চলেছিল বোর্ড মেম্বারদের। রমনা নিজে সেই জায়গা ছেড়ে দিয়ে তার থেকে 10 লাখ টাকা নেয় যে সে ক্লাব থেকে চলে যাবে। যে খেলার জন্য সে এত কিছু করলো, সে বাবার জন্য টাকা দিয়ে সেই খেলায় ছেড়ে দেয়। আহারে স্যাক্রিফাইস রে। এসব শুনে রাজু গলে যায়, সে তার ভাইকে চিনতে পারেনি। রমনা পুলিশের কাছে যেতে লাগে, রাজু বলে সেও যাবে। রমনা বলে, ভাই তুই বাবার আসল ছেলে, তোকে তো এই সময় পাশে থাকতে হবে বলে রমনা চলে যায় পুলিশের কাছে স্যারেন্ডার করতে। সেই সুবাদে সে থানায় বসে আছে, যেখান থেকে মুভির সিন শুরু হয়েছিল। কি মাথায় আছে তো? এই জন্যই সে থানায়। এ অব্দি কাহিনী মিলেছে তো? ওকে। তো অপরাধে যেহেতু ধরা পড়েছে, কমিশনার থানায় আসে। কি অবস্থা? রেড্ডি বলে, স্যার যে যে আরোপ তার উপর লাগানো হয়েছে ও সব স্বীকার করেছে। কমিশনার রমনাকে জিগায়, মেয়রের ছেলে কই? রমনা কথা বলে না। একটু পর অফিসার এসে বলে, স্যার গাড়ির খোঁজ পাওয়া গেছে। ও, এটা তো ভালো খবর, কিন্তু স্যার খারাপ খবর আছে। কি? গাড়ির ডিক্কিতে বাবুর লাশ পাওয়া গেছে। শুনে তো কমিশনার তুই কি করেছিস? এটা পাগল নাকি তুই? কেন মেরেছিস ওকে বল? রমনা কথা বলছে না। ওদিকে ছেলের বডি দেখে তো মেয়ের রাগে ফুলে আছে, মানে তার সবকিছু শেষ হয়ে গেল। রেড্ডি ডেভিডের কাছে মেসেজ করে বলে সিচুয়েশন তাদের কন্ট্রোলে আছে, গাড়ি পাওয়া গেছে। ডেভিড খুব খুশি। কমিশনার মেয়রকে ফোন করে বলে তারা এই ছেলেকে কোর্টে উঠাবে, সাজা দেওয়াবে, যেভাবে হোক, মানে কঠিন শাস্তি দেবে, এটা সেটা লেস পেতে অনেক কিছু। মেয়র বলে, আমার ছেলেকে ও মেরেছে, ওর শাস্তি আমি দেব বলে সে বের হয়ে যায়। ডেভিড চুপচাপ মজা দেখছে। ওদিকে কমিশনার রমনাকে থানা থেকে বের করে নিয়ে গেলে রেড্ডি ডেভিডকে আপডেট জানায়। ডেভিড বলে, আমি তো এটাই চাই, ওরা মারামারি করে মরে যাক, আমাদের রাস্তা ক্লিয়ার হবে। আচ্ছা গাড়ি কি এসেছে? রেড্ডি বলে, না ভাই, ওই তো আসছে। ডেভিড বলে, গাড়ি এলে আগে ড্যাশবোর্ড থেকে নোটটা নিয়ে সোজা আমার কাছে আয়, তাড়াতাড়ি কর। রেড্ডি গিয়ে ড্যাশবোর্ড খুলে হাতায়, নোটটা পায় না। ভালো করে খুঁজে দেখে নোট সেখানে নাই। হলো মানে আগে কৃষ্ণা সেটা সরিয়ে নিয়েছে। খবর যখন ডেভিডকে দেওয়া হয় যে নোট সেখানে নেই, কাকার মাথা ঘুরে যায়। আবে কি বলছিস বে? নোট কি হলো তাহলে? রেড্ডি বলে, ভাই এসব ওই রমনার চাল, আপনার ভাই ওকে মারতে গেছে, তাড়াতাড়ি ওকে থামান, নয়তো ও মরে গেলে আর কখনো জানতে পারবেন না নোটের ব্যাপারে। রমনাকে এখানে আনা হয়েছে। মেয়র এসে আগে রাগ মিটাই, আমার ছেলেকে কেন মেরেছিস বল। মার খেয়েও রমনা কিছু বলে না। মেয়র গান তাক করে, বল। রমনা কথা বলছে না। মেয়র শুট করতে যাবে, ডেভিড চলে আসে। তারা হুড়ো করে গিয়ে থামায়। ভাইয়া কি করছো তুমি এখানে কেন? আমরা সব দেখছি, যাও তুমি যাও, ভাবিকে সামলাও, যাও। কমিশনার স্যার আপনি ওকে নিয়ে যান, এফআইআর করুন। মেয়র তো হা করে ডেভিডকে দেখে যাচ্ছে। একটু পর ডেভিড বুঝতে পারে সবাই কেমন যেন করে তার দিকে চেয়ে আছে। ডেভিড বলে, কি হলো ভাইয়া, তুমি এইভাবে আমার দেখছো কেন? পাশ থেকে রমনা হাসতে লাগে। সে হাসছে কেন? তো ঘটনা হয়েছে, ডেভিড আসার আগে মেয়র তাকে যখন শুট করতে যায়, রমনা ভয় পায় না। মেয়র বুঝতে পারে না সে মরতে চলেছে, তারপরও চুপ কেন বা ভয় পাচ্ছে না কেন। রাগ করে মারতে যাবে, তার ফোন বেজে ওঠে। মেয়র ফোন উঠিয়ে স্পিকার দেয়। ওপার থেকে ইন্দু কথা বলে, রমনা বাবার অপারেশন সাকসেসফুলি হয়ে গেছে, আর কথা মতো ডেভিডও টাকা পাঠিয়েছে। মেয়র তো কনফিউজড, ডেভিড টাকা পাঠিয়েছে মানে? সব কাজ যেহেতু ঠিক মতো হয়ে গেছে, তাই রমনা এবার মুখ খোলে। স্যার কি মনে করেন আমি আপনার ছেলেকে মেরেছি? না, আমি আপনার ভাইয়ের ক্লাবে খেলে 40 লাখ টাকা জিতেছিলাম। ওরা টাকা আমায় না দিয়ে উল্টো আমার আসল টাকাও নিয়ে নেয়। রাগ করে আমি আপনার ভাইয়ের গাড়ি চুরি করি যে ওটা বেচে টাকা নিব যেন বাবার চিকিৎসা করতে পারে। কিন্তু ডিক্কি খুলে দেখি আপনার ছেলের বডি অলরেডি সেখানে। আপনার ছেলেকে আপনার ভাই মেরেছে। মেয়র সেটা মানতে চায় না, কারণ এটা কি করে পসিবল? তার ভাই তার ছেলেকে কেন মারবে? রমনা বলে, ঠিক আছে তাহলে বলুন, আমি যে আপনার ছেলেকে মেরেছি এটা যদি আপনার ভাই জানে তাহলে সে আমার কি করবে? মেয়র বলে, আমি তো তোকে শান্তির মৃত্যু দিতে চাইছি, ও তোকে কেটে টুকরো টুকরো করে দিবে। রমনা বলে, তাই তো দুনিয়ার সব মানুষ যেখানে জেনে গেছে যে আপনার ছেলের সঙ্গে আমার ঝামেলা হয়েছে, ও কি এখনো জানে না আমার ব্যাপার? ও আমাকে মারতে এখানে আসলো না কেন? এটা তো ভাবার ব্যাপার। রমনা বলে, স্যার এখন থেকে ঠিক 10 মিনিটের মাঝে ও এখানে আসবে, কিন্তু আমাকে মারতে নয়, বাঁচাতে। দেখেন মেয়র রমনার কথা মানতে চায় না, আবার অস্বীকারও করতে পারছে না। সময় যাচ্ছে, সে গান তাক করে আছে। ব্যাস সেম সময়ে ডেভিড এসে রমনা যেমনটা বলল সেগুলোই করে, যা একটু আগে দেখানো হলো। এই ঘটেছে আর কি। মেয়র ডেভিডকে বলে, কেন এমনটা করলি বল? একবারও ভাবলি না আমার কথা? ডেভিড রেগে গিয়ে বলে, তার আগে তুমি বলো আমার কথা তুমি কখন ভাবলে?
তুমি আমার জন্য কি করলে সেটা বলো দেখি। যখন গুন্ডা ছিলাম একসঙ্গে চলাফেরা করতাম, তুমি মেয়র হয়ে গেলে, এখন সবাই তোমাকে মেয়র স্যার বলে, আর আমি যে গুন্ডা সেই গুন্ডাই থেকে গেলাম। কেন? আমি তোমার পাশে আছি, অথচ তুমি আমার কথা না ভেবে তোমার ছেলেকে এমএলএর টিকিট দিতে চলেছিলে। তার মানে তোমার সেবা করার পর তোমার ছেলের সেবাও আমাকে করতে হবে? এসব কথার উত্তরে মেয়র কি বলবে বুঝতে পারছে না, কারণ সে তো কখনো এভাবে ভাবেনি। ডেভিড বলে, অনেক করেছি তোমাদের খেদমত, আর না, বলে গান তাক করে মেয়রকে মারতে যাবে। রমনা হাত খুলে এসে তাকে ফেলে দেয়। ডেভিড আবার মারার চেষ্টা করে, কিন্তু মেয়র তাকে আগেই মেরে দেয়। ডেভিড রমনার দিকে চেয়ে আছে, মানে সে বলতে চাইছে সে তাকে ধোকা কেন দিল। রমনা বলে, আমার বাবার জন্য যদি এত কিছু করতে পারি, সেই বাবা যদি সুস্থ হয়ে দেখে তার ছেলে জেলে, সে কি ভালো থাকতে পারবে? তুই যদি ভালো কাজ করতে আমি এমনটা করতাম না। চল, ওপরে দেখা হবে। স্ক্রিনের আলো নিভে গিয়ে পরে সিনে দেখানো হয় পুলিশ ডেভিডের বডি নিয়ে যাচ্ছে। মেয়র যেতে লাগলে রমনা বলে, স্যার, আপনার ভাই আমাকে কেন বাঁচাতে এসেছিল জানবেন না? মেয়র বলে, আমার সব কিছু শেষ হয়ে গেছে, এখন এসব জেনে আমি কি করব, বলে সে চলে যায়। তারপর এরা এক জায়গায় হয়, তাদের বাপ ঠিকঠাক আছে কৃষ্ণা বলে। রমনা বিড়ি ধরাচ্ছিল, নিউজে বলে ডেভিড তার ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে 2 নাম্বার বিজনেস করত, সেটা নিয়ে পুলিশ ও ডেভিডের মাঝে হাতাহাতি হয় যাতে ডেভিড মারা যায়। মেয়র বলেছে এই কেস সমাধানের জন্য রমনা ও তার ভাই রাজু পুলিশকে সাহায্য করেছে, এজন্য তাদের সাধুবাদ। আর মেয়র তার পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণভাবে জীবনযাপন করার জন্য এলাকা ছেড়ে চলে যাচ্ছে। খুব ভালো। কৃষ্ণা পকেট থেকে ওই নোটটা বের করে বলে, এটার এখন কি হবে? রমনা চোখ মেরে বুঝায় এটা এখন তাদের, আর আগামীর একটা ইশারা দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে সব সম্পর্কের মাঝে লেন আর দেনের একটা ব্যাপার থাকে, কিন্তু যারা বেশি ভালোবাসে তারা শুধু দিয়েই যায়, বিনিময়ে কিছু পাওয়া খুব কম জনের ভাগ্যে ঘটে। বাবা মা সন্তানদের জন্য যতটা করে তার 1%ও আমরা সন্তানরা করি না। যে ভাই তার ভাইকে ভালোবাসে সে শুধু তাকে বেসেই যাচ্ছে, কিন্তু অপর ভাই কখনো সেমভাবে তাকে বাসে না। এক বন্ধু আরেক বন্ধুর জন্য ভালোবেসে যা যা করে অপর বন্ধু হয়তো জানে, বাট সে কখনো সেম ভালোবাসা প্রকাশ করে না। তার আবার অন্য কেউ বেস্ট ফ্রেন্ড রয়েছে। একজন প্রেমিকা যতটা ভালোবেসে প্রেমিকের হাত ধরে ততটাই যন্ত্রণা সেই মানুষটার কাছ থেকে পায়, আর সে শুধু ভালোবেসে যায়। যারা ভালোবাসতে জানে তারা যদিও পাওয়ার আশা করে না, তাদের মন অনেক বড়। বাট আপনি যদি এমন মানুষ হন যাকে কেউ অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে, অনেক পরোয়া করে, তাহলে আপনি লাকি যে এমন কেউ আপনার রয়েছে। এবার আমার কথা শুনুন, তাকে নিয়ে একটু ভাবুন। বলুন দেখি, যে আপনাকে ভালোবেসে আপনার জন্য যা যা করেছে আপনি তার জন্য কি কি করেছেন? মনে পড়ছে না, নাকি ভেবে ভেবে বের করতে হবে? মানছি যে সে এতটা ভালোবাসে যে আপনি কিছু না করলেও সে ভালোবাসা কমাবে না, বাট সেও তো মানুষ না, তারও তো পাওয়ার হ্যাপিনেসের জায়গাটা তো আপনার মতোই। আপনি যদি আপনার প্রয়োজন বা খুশির জন্য 1 পা ফেলতে চান, একটা সুতাও কিনতে যান, 1 গ্লাস পানিও খান, একবার যে আপনাকে ভালোবাসে তার কথা ভাবুন, যে তাকে সঙ্গে নিয়েই খাই, তাকে সঙ্গে নিয়েই চলি, তার জন্য কিছু কিনি। দেখবেন আপনার ভালোবাসার মানুষটার ভালোবাসা আপনার প্রতি আরও বেড়ে গেছে। চাই আপনাদের সম্পর্ক বন্ধুর হোক, ভাইয়ের হোক, বাবা ছেলের হোক, বা হাজব্যান্ড ওয়াইফের হোক। যদি ভালোবাসার বিনিময়ে একটু ভালোবাসা, একটু আদর, একটু কেয়ার না পাওয়া যায়, মানুষটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আস্তে আস্তে ভালোবাসা মরে যায়। আর ন্যাচারালি ভালোবাসার মানুষের উপর একটু তাড়াতাড়ি রাগ ওঠে, আর এই রাগটা নর্মাল রাগের চেয়ে একটু ভয়াবহ বেশি হয়। সো বি কেয়ারফুল। আচ্ছা, তো যাওয়ার আগে একটু আপনার মতামত জানিয়ে যাবেন, মুভির কোন পার্টটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। আর উপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।